গুড মর্নিং ব্রাদার্স, কেমন আছেন সবাই? আর আজকে একটু ডিফারেন্ট একটা টপিক নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে। ইনফ্যাক্ট ইট ক্যান বি এ বিট বোরিং, কারণ অনেকেই এই ব্লগটা খুব একটা দেখবেন বলে মনে হয় না। কারণ পার্সোনালি আমার উপর ইন্টারেস্ট অনেকের আছে বলে মনে হয় না। কারণ হচ্ছে আমি যে কন্টেন্ট করি ওগুলোর উপর ইন্টারেস্ট থাকতে পারে, বাট আমার উপর ইন্টারেস্ট না থাকাটা খুবই স্বাভাবিক। এটার জন্য আমি আপনাদেরকে রেসপন্সিবল করছি না। Personally, I am responsible for this কারণ I couldn't connect with you guys myself. এটার ফ্যাক্ট হচ্ছে, এখন দেখেন আমার চ্যানেলটা হচ্ছে অলমোস্ট 34K সাবস্ক্রাইবারের একটা চ্যানেল, বাট স্টিল আমার কাছে মনে হয় যে I couldn't connect myself with you. স্টিল আমার কাছে মনে হয় আই কুডেন্ট কানেক্ট মাইসেলফ উইথ ইউ। কারণটা হচ্ছে যে আমি পার্সোনাল বিষয়গুলো আসলে আপনাদের সাথে শেয়ার করি নাই, বা চ্যানেলে আমার কোনো ধরনের কোনো কানেক্টিভিটি রিলেটেড আসলে কোনো কিছু নাই। এটা আসলে উচিত না, এটা আমারই ভুল, যে কারণে আই এম নট মেকিং ইউ রেসপন্সিবল গাইজ। আই এম রেসপন্সিবল ফর দিস, যে কারণে আমার সঙ্গে আপনাদের কানেকশনটা কম। হোয়াটএভার, আজকে আমি আমার কিছু ইন্ট্রোডাকশন দিব যে আমি কে, এই টাইপের কথাবার্তা। হোয়াটএভার, লেট মি স্টার্ট উইথ মাই ফুল নেম। আমার ফুল নেমটা হচ্ছে খান আশিকুজ্জামান, আর আমার একটা নিকনেম আছে, নিকনেমটা হচ্ছে সবুজ। আর আমার জন্মস্থান যদি বলেন সেটা হচ্ছে বাগেরহাট ডিস্ট্রিক্ট, আর আমার উপজেলা হচ্ছে আপনার ফকিরহাট। ফকিরহাট উপজেলা, আমার গ্রামের নাম হচ্ছে সাতসইয়া। ওইখানেই আমার বেড়ে ওঠা, আমার ছোটবেলা ওইখানেই, একেবারে গ্রাম্য একটা জীবনে। সেই 1982 সালে হচ্ছে আমার জন্ম। সো বুঝতেই পারছেন যে তখন রাস্তাঘাট, রোডঘাট বা বাংলাদেশ কেমন ছিল। সো মোটামুটি বলা যায় একেবারে রিমোট থেকে উঠে আসছি আমি। বাট একটা ফ্যাক্ট হচ্ছে, আমি যে ফ্যামিলিতে বিলং করতাম, এই ফ্যামিলির সব থেকে বড় একটা ফ্যাক্ট ছিল হচ্ছে এমন একটা পরিবেশ পেয়েছি যেখান থেকে ভালো শিক্ষাই পেয়েছি। কারণ আমাদের ফ্যামিলিতে ম্যাক্সিমামই লিটারেট পারসন সব, যে কারণে একটা ডিফারেন্ট লার্নিংস নিয়ে বড় হয়েছি। আর আমার প্রাইমারি স্কুল হচ্ছে আমার গ্রামেই। প্রাইমারি স্কুলের নাম হচ্ছে সাতশিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বাসা থেকে জাস্ট 2 মিনিটের দূরত্ব ছিল। আর সব থেকে অবাক ব্যাপার হচ্ছে যে আমরা 5 ভাই বোন, টোটাল আমরা 5 ভাই বোন, আমি হচ্ছে মেজো। আমরা 5 ভাই বোনের সবাই সেম প্রাইমারি স্কুলে পড়ছি, সেম হাই স্কুলে পড়ছি। আর আমার প্রাইমারি স্কুলের দূরত্ব আমার বাসা থেকে 2 মিনিটের দূরত্ব ছিল। এরপরে হচ্ছে প্রাইমারি স্কুল থেকে আমি চলে গেলাম হাই স্কুলে। হাই স্কুলটাও আমাদের গ্রামের ভেতরে, এবং আমরা 5 ভাই বোনই ওই সেম হাই স্কুলে পড়াশোনা করছি। আর আমাদের হাই স্কুল থেকে, তখন আমি সায়েন্সে ছিলাম, আমি যখন এসএসসি করি, এসএসসিতে আমি সায়েন্সে ছিলাম। এসএসসি কমপ্লিট করি হচ্ছে 1999-তে। দেন হচ্ছে আমি কলেজে ভর্তি হই। আর আমার কলেজ ছিল ফকিরহাট কাজী আজহার আলী কলেজ। এটা হচ্ছে একটা নন গভর্নমেন্ট কলেজ, মোটামুটি অ্যাভারেজ মানের বলা যায়, খুব ভালো বলার আসলে কোনো সুযোগ নাই। ও, এখানে একটা সারপ্রাইজিং ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা হচ্ছে যে আমি কলেজে ভর্তি হই হচ্ছে সায়েন্সে, বাট ভর্তি হওয়ার পরে দেখি ক্লাসে কিছু বুঝি না। মানে আমার কাছে মনে হয়েছে যে না, এখানে সায়েন্স পড়ে আসলে কিছু হবে না, আমি আসলে কিছু করতে পারবো না। সো লেটার আই চেঞ্জ মাই ডিভিশন ফ্রম সায়েন্স টু কমার্স। কমার্সে পড়ে মনে হলো যে না, ইটস ইজি, এটা দিয়ে আসলে ভালো কিছু করা, এটা দিয়ে আসলে এই ফকিরহাটে থেকে ভালো কিছু করা যাবে, বা মোটামুটি একটা রেজাল্ট আনা যাবে। হোয়াটএভার, রেজাল্ট মোটামুটি না, ভালোই ছিল বলা যায়। এরপরে হচ্ছে আমি খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হই 2003 সালে। এইখানে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা হচ্ছে, আমি প্রিভিয়াসলি একটু যাই। প্রিভিয়াসলি আমি যখন আমার জন্ম থেকে যখন মোটামুটি হাঁটাচলা বা কথাবার্তা বলতে পারি, তখন আসলে ওয়াইল্ড লাইফ নিয়ে আমি তখন থেকেই কাজ করতাম। আমার দাদা শরীফ খান, অনেকে চিনে থাকতে পারেন, উনি হচ্ছে জাতীয় পরিবেশ পদক পাওয়া, প্লাস বাংলা একাডেমি পুরস্কার পাওয়া, প্লাস বাংলাদেশের ফেমাস একজন সাহিত্যিক। আর ওয়াইল্ড লাইফ নিয়ে যেহেতু কাজ করেন, ওনাকে বলা হয় হচ্ছে বাংলাদেশের সালিম আলী। ইন্ডিয়াতে বার্ডস নিয়ে কাজ করার জন্য উনি খুব ফেমাস, নট অনলি ইন্ডিয়া, উনি গ্লোবালি ফেমাস, সালিম আলী। আর বাংলাদেশের সালিম আলী বলা হয়তো শরীফ খানকে। উনি এখন অবশ্য আমাদের গ্রামেই থাকে, আমাদের বাড়িতেই। মানে আমার গ্রামের বাসার পাশের বাসাটাই হচ্ছে ওনার। অনেক এজ হয়ে গেছে, শারীরিকভাবে অসুস্থ। হতে পারে ওনার সুবাদে আমি ওয়াইল্ড লাইফ নিয়ে প্রচুর কাজ করতাম। ওয়াইল্ড লাইফের ভেতরে বেশি ফোকাস ছিল হচ্ছে বার্ডস নিয়ে, যে কারণে এইখানে আমি অনেক ফেমাস ফেমাস লোকের সাথে কাজ করছি ছোটবেলা থেকেই, এবং তারা হাইলি এডুকেটেড ছিল, যে কারণে তাদের লাইফ স্টাইল সবকিছু। তো ওই সময় আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন, প্লাস এই টাইপের লোকের সাথে কাজ করার সূত্রে সাইকোলজিক্যালি আমার মনে হয় যে আই ওয়াজ টু মাচ ডেভেলপড। মানে একটা বেসিক
বেসিক ভালো একটা গাইডলাইন্স এর ভেতরে আমি বেড়ে উঠছি। যেমন ধরেন আমি কাজ করেছি ডক্টর রেজা খান, উনি দুবাই চিড়িয়াখানার কিউরেটর ছিলেন, প্লাস আমাদের পলাতক স্বৈরাচার শেখ হাসিনার হাজবেন্ড যিনি ছিলেন ওয়াজেদ আলী, ওনার কলিগের সাথেও আমি কাজ করেছি প্রায় 2 দিন। তো এরকম অনেক ফেমাস ফেমাস লোক, ইভেন বাংলাদেশের বলা যায় না, আপনি এশিয়াতে যদি টপ ফটোগ্রাফার বলেন সেটা হচ্ছে শিহাবুদ্দিন। উনি কিন্তু খুলনা টুথপাড়ার ছিল, উনি যদিও এখন অস্ট্রেলিয়াতে থাকে, উনি ফটোগ্রাফি শেখান, নিজে ওইভাবে করেন কিনা আমি জানি না, আমার সঙ্গে ওই লেভেলের কমিউনিকেশন নাই। ওনার সঙ্গে দীর্ঘ সময় আমি কাজ করছি। প্লাস জায়দিন, ইনকিলাব, জনকণ্ঠ, এখানে যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করতো এদের সঙ্গে কাজ করছি। ও একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে 1999, 2000 বা এরকম কোন একটা সাল, পাকিস্তানের একটা খেলা ছিল। ওই সময় আমি স্টেডিয়ামে গিয়েছিলাম ওদের প্র্যাকটিস দেখতে। ওয়াসিম আকরাম, শোয়েব আক্তার এরা বল করছিল। সো ওইখানে একটা ফ্যাক্ট আছে, একজন জার্নালিস্ট আমাকে নিয়ে গিয়েছিলেন, দাদাই বলে দিয়েছিলেন ওকে একটু নিয়ে যাও, ও পাকিস্তানের প্লেয়ারদের দেখবে। জার্নালিস্টের নাম ছিল মুজাহিদ ভাই, উনি হচ্ছে যায় দিনে ছিলেন তখন, এখন কোথায় আছে আমি জানি না। সো আমি যখন গেলাম, গিয়ে ওরা নেট প্র্যাকটিস করছে, সব থেকে মজার একটা এক্সপিরিয়েন্স ছিল কি জানেন, যে ওয়াসিম আকরাম যখন বল করে, বলগুলো যখন পড়ে বেরোয় যায় তখন লাটিমে যেরকম শব্দ হয়, মাঝে মাঝে দুই একটা বল ওরকম ভৌ করে একটা শব্দ হয়, মানে রীতিমতো মানে মনে হয় যে আমি ঘোরের ভিতরে আছি। আর শোয়েব আক্তার হচ্ছে কিছু বল আমার মনে আছে ওইভাবে। শোয়েব আক্তারের একটা জিনিস মনে আছে, দেখছিলাম যে একটা খুবই শর্ট একটা প্যান্ট পরে বসে আছে চেয়ারে, তো পাটা আমার কাছে মনে হচ্ছিল গাছের গুড়ির মতো মোটা, মানে ওকে দেখে মনে হচ্ছিল যে ভাই দিস ম্যান ইজ ডেঞ্জারাস, এরকম একটা ব্যাপার আর কি। হোয়াটএভার, এগুলো হচ্ছে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আর কি ওই সময়ের। ইউনিভার্সিটিতে চলে আসি, ইউনিভার্সিটিতে ভর্তি হবার পরে এইখানে একটা ফ্যাক্ট হলো যে আমি ভর্তি হই হচ্ছে বিবিএ তে। বাট আমার পার্সোনাল চয়েস কিন্তু বিবিএ ছিল না, আমার আগের থেকে একটা চয়েস ছিল, সেটা হচ্ছে আমি জুওলজিতে বা এরকম কিছুতে, স্পেশালি জিওলজি সাবজেক্ট আমার পছন্দ ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা পিএইচডি করতেছিল তখন অনেকেই আমার কাছে আসতেন ঢাকা থেকে, ওয়াইল্ড লাইফ নিয়ে যারা কাজ করতেন ঢাকা থেকে আমাকে রেফার করে দিতেন। সো এরকম বড় বড় অনেকের সঙ্গে কাজ করছি, যে কারণে আমার ওই লাইনটা ভালো লাগতো। বাট পারিবারিক প্রেসারে আমাকে এখানে বিবিএ তে ভর্তি হইতে হয়। বাট একটা ফ্যাক্ট ছিল, খুলনা ইউনিভার্সিটির বিবিএ তখন টপে, আফটার আইবিএ, ঢাকা ইউনিভার্সিটির আইবিএ এর পরেই ছিল খুলনা ইউনিভার্সিটি। কারণ এখানের এডুকেশন সিস্টেম তখন থেকে ইংলিশ মিডিয়াম, প্লাস অ্যাডমিশন খুবই টাফ ছিল, সবকিছু মিলিয়ে হচ্ছে এখানে ডিফারেন্ট লেভেলের কোয়ালিটি ছিল। সো ডেফিনেটলি এটা বেটার ছিল, বাট পার্সোনালি আমার কাছে এটা বেটার ছিল না, যে কারণে আমি ইন্টারেস্ট ফিল করি নাই, আমার কাছে ভালো লাগে নাই। কনসিকুয়েন্সটা হলো হচ্ছে আই অলমোস্ট গট ড্রপড আউট। আমি আসলে ওইভাবে ক্লাস অ্যাটেন্ড করতাম না, পড়াশোনা করতাম না, বাইরে টিউশনি টিউনি হাবি জাবি এগুলো মানে ভালো লাগতো না আর কি। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে বিবিএ কোর্সটা আছে এটা তো এখন জাতীয় কোর্স বলা যায়, হতে পারে অনেকে রাগ করতে পারেন, বাট আমার কাছে বিবিএ কে মনে হয় এটা একটা জাতীয় কোর্স। আর একটা ফ্যাক্ট হচ্ছে আমার কাছে মনে হয় যে বিবিএ আসলে 4 বছরের গ্রাজুয়েশন কোর্স হওয়া উচিত না, ইট শুড নট বি। এটা সর্বোচ্চ একটা ডিপ্লোমা কোর্স হতে পারে, বাট হাউ বিবিএ ইজ এ গ্রাজুয়েশন কোর্স উইথ 4 ইয়ার্স, আমি জাস্ট বুঝতে পারি না এটাতে আসলে কি আছে, মানে হাবি যাবি। আর ফ্যাক্ট হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে এগুলোর ইমপ্লিমেন্ট খুব মানে বই খাতার ইমপ্লিমেন্টেশন আমি খুব কম পেয়েছি। প্রফেশনাল লাইফ নিয়ে যখন কথা বলবো তখন বুঝতে পারবেন। বাট ইউনিভার্সিটির এনভায়রনমেন্টটা, কালচারটা, এটা কিন্তু প্রফেশনাল লাইফে আপনার প্রচুর কাজে দিবে। তবে সব থেকে বেশি যে জিনিসটা কাজে দেয় সেটা হচ্ছে যে আপনার লার্নিংস, আপনার ছোটবেলার লার্নিংস, ইউর লার্নিংস ফ্রম ফ্যামিলি, এই জিনিসগুলাই বেসিক্যালি ক্যারিয়ারের সব থেকে বেশি কাজে দেয়। এই হচ্ছে ফ্যাক্ট। এবার কনসিকুয়েন্সটা কি হলো যে আই অলমোস্ট গট ড্রপড আউট ফ্রম ইউনিভার্সিটিতে 4 বছর লাগে, বাট 7 বছর হয়ে গেল, মানে একটা কোর্সের সর্বোচ্চ মেয়াদ থাকে 7 বছর, বাট আমার কমপ্লিট হলো না। আমার সঙ্গে আরো কয়েকজন ছিল। সো এট লাস্ট আমি এক্সট্রা টার্ম এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করি, সিন্ডিকেট মিটিং এ সেটা অ্যাপ্রুভ হয়ে আসে, তারপরে আমি কোর্স কমপ্লিট করি। আমার কমপ্লিট হতে সময় লেগে যায় 2010। সো ক্যান ইউ ইমাজিন যে কি একটা অবস্থার ভেতরে পার হয়েছি। ইনফ্যাক্ট এমন একটা অবস্থা ওই সময় ছিল যে একেবারে ক্রিটিক্যাল পর্যায়ে ছিল। একটা ছোট্ট উদাহরণ দিই, আমার আর এক ফ্রেন্ড ছিল, আমরা একই সিচুয়েশনে ছিলাম। ও এখন বড় একটা জব করে, প্রায় প্রায় 2 লাখ প্লাস স্যালারি পায়, গাড়ি টাড়ি অনেক ফ্যাসিলিটি আছে। ও আমাকে মাঝে মাঝে এখনো ফোন করে বলে যে সবুজ, মাঝে মাঝে এখনো রাত্রেবেলায় আমি স্বপ্ন দেখি যে কালকে একদিনে এই কয়টা ক্লাস টেস্ট পড়ছে, কিভাবে করব, যদি ফেল করে যায় আর তো কোনো সুযোগ নাই, ইউনিভার্সিটি কমপ্লিট হবে না। ও বলে যে আমার ঘুম ভেঙে যায়, আমি জেগে ঘামতে থাকি, পরে চিন্তা করি যে আমি তো এখন ইউনিভার্সিটিতে নাই, আমি তো বের হয়ে গেছি, আমি তো এখন চাকরি করতেছি। সো দ্যাট ওয়াজ রিয়েলি এ নাইটমেয়ার, মানে
ওই দিনগুলো চিন্তা করলে আসলে কি বলবো, হোয়াটএভার, সবকিছু এখন মেমোরিতে। ওই দিন ওই ওই দিনগুলো পাস হয়ে গেছে। এরপরে শুরু হয় হচ্ছে রিয়াল স্ট্রাগল, দ্যাট ইজ প্রফেশনাল লাইফ। চলেন এক কাপ চা খাই, তারপরে প্রফেশনাল লাইফ নিয়ে একটু কথা বলি। 20 minutes later. ওকে, আমার মনে হয় আমি খুব বেশিক্ষণ আপনাদেরকে ওয়েট করাই নাই। চা খাওয়া শেষ, এখন প্রফেশনাল লাইফ নিয়ে কথা বলি। যেহেতু অনেক লেট হয়ে গেল, ফ্রেন্ডরা অলরেডি ভালো ভালো জায়গায় জব করতেছে, স্পেশালি টেলিকমিউনিকেশন সেক্টর, প্রচুর স্যালারি দিত। ওই সময় হচ্ছে প্রায় 20-25 হাজার টাকা স্যালারি অফার করতো। সো ওই রেঞ্জে আসলে আমাদের জন্য বা আমার জন্য যাওয়াটা ডিফিকাল্ট ছিল, কারণ অনেক লম্বা গ্যাপ ছিল। সো কি করব, জবের জন্য একেবারে হন্য হয়ে খুঁজতেছিলাম, অ্যাপ্লাই করি, এটা সেটা হচ্ছে না, মানে প্রচন্ড রকম ডিপ্রেস ছিলাম। আমার ঢাকা থেকে এক ফ্রেন্ড, ও সুশীল, ও এখন বড় একটা লিজিং কোম্পানিতে আছে এবং সম্ভবত 3টা ডিপার্টমেন্ট ও লিড দিচ্ছে। ও মাঝে মাঝে আমাকে টাকা পাঠাইতো, আমি ফোন করতাম, কুরিয়ারে টাকা পাঠাইতো, আমি ওইখান থেকে তুলে নিয়ে আসতাম, 1,000, 500, 2,000 এরকম তুলে এনে ওইটা দিয়ে আমি চলতাম। সো এটা হচ্ছে কি বলবো, মানে জব আসলে এমন ভাবে খুঁজতেছিলাম যে ইট ওয়াজ লাইক যে এটা না হলে আসলে সবকিছুই থেমে যাচ্ছে, চলতেছে না। whatever, you guys can relate possibly, or you can understand যে সিচুয়েশনটা কেমন ছিল আর কি। আর ওই স্টেজে এসে আর ওই সময় কালচারটা যেরকম ছিল যে ওই স্টেজে এসে সারাদিন টিউশনি করা, এগুলো আসলে ওইভাবে ম্যাচ করতো না, বা সোশ্যালি এটা আসলে ওইভাবে যাইতো না। বাট ইট ওয়াজ ইট ওয়াজ রিয়েলি প্যাথেটিক লাইফ, প্যাথেটিক। বাট এটা প্যাথেটিক লাইফের শেষ না, আরো প্যাথেটিক লাইফ আছে, যেটা স্ট্রাগলিং আছে আর কি। হোয়াটএভার, এগুলো মনে করলে আসলে একটু ইমোশনাল হয়ে যাই। আমি ফার্স্ট জবে জয়েন করলাম হচ্ছে, দ্যাট ওয়াজ এ গ্রেট জব। সুইজারল্যান্ডের একটা ফার্ম, বাস্ক নাম ছিল ওদের, এখানে জয়েন করলাম এগ্রো বিজনেস অ্যানালিস্ট হিসেবে। যদিও আমি এগ্রিকালচারাল লাইনে স্টাডি করি নাই, তারপরেও সামহাও আই গট দ্য অপরচুনিটি, কারণ আমার অ্যানালিটিক্যাল পাওয়ারটা ভালো ছিল, যে কারণে আমাকে ইন্টারভিউর পরে এগ্রো বিজনেস অ্যানালিস্ট হিসেবেই জয়েন করানো হয়। আর আমার বস ছিলেন হচ্ছে আইএলওর সাবেক কান্ট্রি ডাইরেক্টর মঞ্জুর এজাজ খান। আর আমাদের টেকনিক্যালের যে হেড ছিল উনি হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের সাবেক ডাইরেক্টর ছিল ডক্টর ক্ষীরদ রয়, পসিবলি, যতটুকু মনে আছে আর কি। সো এরকম প্রোফাইলের কিছু লোকের ডাইরেক্ট সুপারভিশনে আমি জয়েন করি। বাট এখানে একটা ক্রাইসিস দেখা যায়, আবার একটা ক্রাইসিসে পড়ে গেলাম, মানে এমন একটা সিচুয়েশন যে আসলে ব্যাড লাক আসলে কোনোভাবে কাটতেছে না, এরকম একটা ফ্যাক্ট। ওইখানে একটা ঘটনা ঘটে বাংলাদেশের রেসপেক্টে, আসলে একটা বিষয় ট্রু, সেটা হচ্ছে বাংলাদেশে আপনি যদি কোনো কিছু ভালো করতে চান, যেটাতে পিপুলের ভালো হবে এবং কান্ট্রির ভালো হবে, এই জিনিসটাকে আসলে গভর্নমেন্ট বা পিপুল কেউই সাপোর্ট দিবে না। পিপুল তারাও নিজের ভালো চায় না, দিস ইজ রিয়েলি ট্রু বাংলাদেশের ক্ষেত্রে। সো অনেক ব্যারিয়ার ছিল, যেগুলো এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে। বাট এই ব্যারিয়ার্স গুলোর কারণে হচ্ছে সুইস যারা ছিলেন, দে আর সো মাচ ডিস্যাটিসফাইড উইথ বাংলাদেশ, যে কারণে তারা বাংলাদেশ থেকে অপারেশন ক্লোজ করে নিয়ে যায়। ক্লোজ করে তাদের অপারেশন বেসিক্যালি তারা ফোকাস করে হচ্ছে চায়না, ব্রাজিল, শ্রীলঙ্কা, এই 3টা দেশ। তারা আরো অনেক দেশেই কাজ করে। সো আমার যারা কলিগ ছিল তাদের ওইখানে নিয়ে যায়। বাট হোয়াট হ্যাপেন্ড টু মি, আমার কি হয়, আমার আসলে প্রবলেমটা ছিল যে আমার এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ড ছিল না, আর বাকি যারা ছিল প্রত্যেকেই এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে স্টাডি করে আসা। সো আই গট ড্রপ অফ। বুঝতেই পারছেন যে জবে জয়েন করে এরকম একটা সিচুয়েশনে আবার চলে আসা, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি নাইটমেয়ার এক্সপিরিয়েন্স। বাট আই ওয়াজ নট আপসেট। যদিও সিচুয়েশন খুব ক্রিটিক্যাল ছিল, খুব খারাপ অবস্থার ভেতরে যাচ্ছিলাম, বাট মনে হচ্ছিল যে ডেফিনেটলি there is some hope, যে I have quality, so definitely I can get a good job, and that happened later. আমি বাংলাদেশে স্যামসাং মোবাইল যারা ডিস্ট্রিবিউশন করতো, ট্রান্সকম মোবাইল লিমিটেড, ওদের হাত ধরেই স্যামসাং অফিসিয়ালি বড়ভাবে লঞ্চ করে। ওইখানে টেরিটরি অফিসার হিসেবে জয়েন করলাম। আমার পোস্টিং ছিল হচ্ছে ময়মনসিংহে। ওইখানে আমার জয়েনিং স্যালারি ছিল মাত্র 18,000 টাকা, অনেক কম, অনেক কম। বাসা ভাড়া, খাওয়া দাওয়া, কিছু ট্রাভেল ছিল, এগুলো মিলিয়ে আসলে হইতো না। যদিও তখন মোবাইল বিল দিত ওরা সম্ভবত 2,000 টাকার মতো। ইন্টারনেট বিল ইন্টারনেট বিল না ইন্টারনেট না ইন্টারনেট বিলটা দিত না। সো
মানে মাস শেষে দেখা যায় তো প্রত্যেক মাসের 20 তারিখে গেলে টাকা পয়সা শেষ, এটা সেটা এরকম, মানে দ্যাট ওয়াজ প্যাথেটিক, বাট অ্যাটলিস্ট একটা স্টার্টিং তো ছিল। এরপরে হচ্ছে আমি 1 বছর, আমি প্রায় 1 ইয়ার স্টে করি ট্রান্সকম মোবাইলে, মানে স্যামসাং এর সঙ্গে। দেন আমার সুইচটা হয় বিকাশে। আর বিকাশে আমি যখন জয়েন করি, ওইখানে একটা ফ্যাক্ট ছিল, জয়নিং এর দিন বলি, আমি যখন জয়েন করলাম আমার সাথে there was another 2 guy who joined with me and they were from গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনে প্রায় 6-7 বছর ধরে তারা কাজ করছে। আর আমার এই দিক দিয়ে জব এক্সপিরিয়েন্স তো একেবারে ওদের তুলনা করলে, ওদের সঙ্গে তুলনা করলে দ্যাট ওয়াজ সো লিটল, ইনফ্যাক্ট বড় অর্গানাইজেশনের এক্সপিরিয়েন্সও বলা যায় না। বাট আমি জয়েন করলাম, আর ওইখানে জয়নিং এর দিনই একটা আপসেট বিষয় হলো যে আমি দেখলাম যে আমার স্যালারি হচ্ছে পসিবলি 37,000 টাকা গ্রস, মানে টোটাল স্যালারি ছিল 37,000। এটা হচ্ছে 2012-র কথা, আমার স্যালারি ধরছিল হচ্ছে 37K গ্রস। বাট ওই যে দুইজন ছিল গ্রামীণ ফোন থেকে আসছে, ওদের স্যালারি ধরছে হচ্ছে 42K গ্রস স্যালারি। সো আমি খুব আপসেট হয়ে গেলাম, কি ব্যাপার, ওদেরকে এটা দিল আমাকে কম দিল। পরে চিন্তা করলাম যে না, ওদের তো আসলে যোগ্যতা বেশি, এক্সপিরিয়েন্স বেশি, বা গ্রামীণ ফোনে ছিল, ওরা তো এই স্যালারি ডিজার্ভ করে। সো জয়েন করলাম, জয়েন করার পরে কাজ করলাম। আর কাজ করার সময় আমার একটা আর প্রফেশনাল লাইফে হচ্ছে একটা বড় টুইস্ট চলে আসলো। ইনফ্যাক্ট 2013 সাল শেষ করলাম। 13 সাল শেষ করে যে ইয়ারলি অ্যাপ্রাইজালটা হয়, ওই অ্যাপ্রাইজালে হচ্ছে আমার সবকিছু কভার হয়ে গেল। ওই অ্যাপ্রাইজালে পসিবলি বিকাশ হিস্টোরিতে আই এম দ্য অনলি পার্সন স্টিল, মানে যেহেতু আমি এক্স হয়ে গেছি, আমি তো আর বিকাশে জব করি না, যেহেতু আমি এক্স হয়ে গেছি, বাট এখনো মনে হয় যে সো ফার আই নো যে আই এম দ্য অনলি পার্সন হু গট 2 প্রমোশন ইন এ সিঙ্গেল ইয়ার। আমি হচ্ছে 2013 সালের যে অ্যাপ্রাইজালটা ছিল, ওইখানে আমি দুইটা প্রমোশন লেটার পাই। 1 নম্বর লেটারটা ছিল হচ্ছে, ওদের গ্রেডিং ছিল হচ্ছে 8 থেকে, মানে জুনিয়র অফিসার থেকে। ফার্স্ট চিঠিটা পাই যে 8 থেকে 7-এ আমাকে প্রমোট করা হয়েছে। দেন আমি একই সাথে একই সময়ে একই দিনে আরেকটা লেটার পাই, যে লেটারে উল্লেখ করা ছিল হচ্ছে আমি 7 থেকে 6-এ চলে গেছি, মানে 6 মিনস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সো একেবারে ইমিডিয়েট। আর গ্রামীণ ফোন থেকে যারা জয়েন করছিল বা ওই সময় বড় বড় যাদের দেখে আমার টেনশন হইতো, যাদের দেখে আমি জেলাস ফিল করতাম বা অনেক সময় মন খারাপ হইতো, তারা কিন্তু 6-এ আসতে পারে নাই। আমি কিন্তু 1 বছরের ব্যবধানেই আমি 2টা প্রমোশন পেয়ে 6-এ চলে আসছি। তখন আমার গ্রস স্যালারি চলে যায় হচ্ছে 60,000 ছিল হচ্ছে গ্রস স্যালারি। আর এরপরে ক্যারিয়ারে আসলে ওইখানে অনেক এক্সপিরিয়েন্স আছে, কারণ বিকাশের শুরুর দিকে আমরা কাজ করছি, কিভাবে একটা কোম্পানি শুরু হয় সেটা আমরা জানি। ইনফ্যাক্ট অনেক স্টোরি আছে ওইখানে, নাইটমেয়ার এরকম হয়তো যে রাত্রেবেলায় ঘুমাইতে পারতেছি না, আমার কলিগরা ফোন করতেছে রাত 2টা 3টার সময়, তারা ঘুমাইতে পারতেছে না। কেন? এই প্রেশারটা কিসের ছিল? প্রেশারটা হচ্ছে ওই সময় প্রচুর বিকাশে ফ্রড হইতো, এই ফ্রড হইলেই তো অনেক টাকা নিয়ে যাইতো ফ্রডরা। এই প্রেশারগুলো আমাদের উপর আসতো। আহ রাজনৈতিক নেতারা ফোন করতেছে, পুলিশ ফোন করতেছে, ডিবি ফোন করতেছে, আর্মি ফোন আর্মি ফোন করতেছে ডিস্ট্রিবিউটর ফোন করতেছে, এজেন্ট ফোন করতেছে, মানে সব মিলায় একটা নাইটমেয়ার, যে কখন ফোন আসে, পুলিশ ফোন করে, ডিবি ফোন করে, ঘুমই আসতো না, এই লেভেলের প্রেশার ছিল। এছাড়াও আরো অনেক অনেক বড় বড় দুর্ঘটনা তো ছিলই, ওগুলা না বলি। হোয়াটএভার, অনেক কলিগই ফোন করতো যে ঘুম আসতেছে না, আশিক ভাই কি করব, মানে খুবই টেনশনে আছি, সকালে কি করব, সকালে সকালে ডিস্ট্রিবিউশন হাউসে বা মার্কেটে গেলে ঘেরাও করে কিনা, এটা সেটা, মানে গণপিটুনির ভয়ে আমরা ছিলাম আর কি। এরকম ট্রাস্ট মি গাইজ, এরকম ভয় নিয়ে বিকাশে কাজ করছি। সো ওই সময় বিকাশের প্রত্যেকটা প্রসেস আস্তে 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 আমরা ফিডব্যাক দিয়ে ডেভেলপ করছি। এখন যারা আসলে বিকাশে কাজ করছে, তারা আসলে আমাদের বানানো প্রসেসটা নিয়ে কাজ করছে। তারা আসলে জানে না যে হাউ উই বিল্ড দ্যাট কোম্পানি, এরকম একটা ফ্যাক্ট আর কি। হোয়াটএভার, আই ফিল প্রাউড যে আমি একটা কোম্পানি, এরকম একটা বাংলাদেশের জায়ান্ট কোম্পানি, যেটার কিভাবে তৈরি হয়েছে, পুরো তৈরি হওয়ার পার্টটাতে আমি ছিলাম আর কি। আই ডেফিনেটলি ফিল প্রাউড and grateful to বিকাশ। হোয়াটএভার, বিকাশ থেকে আমি কুইট করি হচ্ছে 2018 সালে। পুরো সময়টাই বলা যায় আমি ময়মনসিংহে ছিলাম। পুরো সময়টাই আমি হচ্ছে ময়মনসিংহে ছিলাম। ময়মনসিংহ থেকে লাস্ট কুইট করার আমি ডিসাইড করছি যখন যে কুইট করব,
ডিসাইড করেই হচ্ছে আমি খুলনাতে চলে আসি, তাহলে ট্রান্সফার বিলটা পাবো আর কি, মানে ট্রাক ভাড়াটা এগুলো পাবো আর কি। আর তার ভেতরে আপনাদের আশিক ভাই সিঙ্গেল থেকে ম্যারিড হয়ে যায়, এই হচ্ছে ফ্যাক্ট। বাট ম্যারিড হওয়ার পরেও হচ্ছে আমি রিজাইন করি, কিছু বিজনেস প্ল্যান ছিল। বাট এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যে আমি যখন লাস্ট কুইট করি তখন আমার বেসিক স্যালারি ছিল কত জানেন? আমার বেসিক ছিল 60,000 টাকা। সো আমি এরকম একটা ফ্যাক্ট ছিল যে আমার গ্রস ছিল প্রায় 1,17,000 টাকা আমি যখন কুইট করি। আহ, আমি যখন কুইট করি আমার মনে আছে যে একটা বস জয়েন করেছিল, ময়মনসিংহে। আমার বস, তার স্যালারি আমার থেকে কম ছিল একটা পর্যায়ে গিয়ে। সো আপনাদের আশিক ভাই ক্যারিয়ারে হিউজ ডেভেলপমেন্ট করছে, তবে এই ডেভেলপমেন্ট গুলোর পেছনে বড় কারণ ছিল আমি বিকাশে টোটাল 6টা অ্যাপ্রাইজাল পেয়েছি, বা 6টা ফাইনাল ইভালুয়েশন পেয়েছি, বা ইয়ারলি ইভালুয়েশন যেটা বলে। এখানে 5টাতেই আমি ছিলাম রিজিওনালি টপ। হোয়াটএভার, এরপরে 2018 সালে আমি হচ্ছে জবটা কুইট করি। জব কুইট করে কিছু বিজনেস প্ল্যান ছিল, ওগুলো শুরু করার জন্য বিভিন্ন স্টেপ এগুলো নিয়েছিলাম। প্রায় শুরু করতে যাব ওই সময় হচ্ছে কোভিড-19 চলে আসে। আর কোভিড-19 আসাতে আসলে এখানে আমার বড় একটা লস হয়, অনেক কিছুই হয়। আর এরপরে অনেক কিছু হাবিজাবি করছি, এটা সেটা, এই বিজনেস সেই বিজনেস। বাট আনফরচুনেটলি এখনো আপনাদের আশিক ভাই একজন ফেইল্ড বিজনেসম্যান এবং ফাইন্যান্সিয়ালি স্ট্রাগলিং হেভিলি। এটা তো আপনারা হয়তো অনেকে বুঝতেই পারেন যে আমি যেহেতু ট্রাভেল করি না, ট্রাভেল ভিডিও আপনারা দেখেন না, কারণ ট্রাভেলিং খুবই এক্সপেন্সিভ, যেটা আসলে আমার পক্ষে কারেন্টলি পসিবল না। টু টু সে ফ্র্যাঙ্কলি, আসলে ট্রাভেলিং এরও এক্সপেন্সটা বেয়ার করা পসিবল না। সো এতটা বেশি আপনাদের আশিক ভাই স্ট্রাগল করছে। আর এমনও মাঝে মাঝে সময় থাকে, আসলে লুকানোর কিছু নাই, যে আমি কোথাও বেরোবে আমার বাইকে হচ্ছে ফুয়েল নাই। ইনফ্যাক্ট আর একটা বড় ব্যাপার হচ্ছে, দিস ইজ নট শোকিং, কারণ হচ্ছে ডেফিনেটলি আই উইল বি ফাইন, I will get rid of all these pains. Definitely for sure. I believe in possibly good days are coming soon. But আমার কিন্তু এখন কোনো বাইকও নাই। আমি যে বাইকটা চালাই এটা আমার ফ্রেন্ডের একটা বাইক। সো যেটা বলছিলাম যে আমি কোথাও যাব, আমার কাছে মনে হয় যে আমি কোথাও যাব, অনেক সময় দেখা যায় যে আমার বাইক হচ্ছে একেবারে ফুয়েল নাই। সো মাঝে মাঝে একটা চাচা আমাকে সাপোর্ট দেয়, তার কাছ থেকে বাকিতে তেল নিই। যেমন গতকালকে আমি তার কাছ থেকে 2 লিটার তেল বাকিতে নিয়েছি, কবে দিব জানি না। বাট হি ইজ এ ফ্যান্টাস্টিক পারসন, আমাকে খুব পছন্দ করে, আমি মাঝে মাঝে তার কাছ থেকে বাকিতে তেল নিই। সো আপনাদের আশিক ভাই, আপনারা মনে করতে পারতেছেন যে ওয়েল ডেকোরেটেড হোম, এটা সেটা, বাট হি ইজ সো রিচ। বাট দিস ইজ নট ট্রু। আসলে রিচ, এটা আসলে ফ্যাক্টটা কি যে আসলে আসলে আমাদের সোশ্যাল একটা ট্রেন্ড আছে। ট্রেন্ডটা হচ্ছে যে আমরা মনে করি যে হু ইজ ফাইন্যান্সিয়ালি রিচ অর ফাইন্যান্সিয়ালি সাউন্ড, হি ইজ বস। বাট ইজ ইট ট্রু? ইউ ক্যানট বাই ইউ ক্যানট বাই ক্লাস উইথ মানি। যেমন ধরেন আপনি অনেকেই দেখি একটা আইফোন কিনে মনে করে যে হ্যাঁ আমি বড় হয়ে গেছি, আমি একটা ক্লাসে চলে আসছি। ইজ ইট ট্রু? আসলে আপনি ক্লাসে আসেন নাই, আইফোনটা একটা ক্লাসে আছে, আপনি ক্লাসে আসেন নাই। আপনার পরিচয় যদি আইফোন দিয়ে হয় তাহলে ভাই আপনি একটা ভ্যালুলেস পারসন। অ্যান্ড আই ডু বিলিভ সো। আমার কাছে কি প্রোডাক্ট আছে, হোয়াট আই হ্যাভ, দ্যাট ডাজন্ট ম্যাটার। হু এম আই, দিস ইজ ম্যাটার টু মি। সো দ্যাটস মাই বিলিফ অ্যাকচুয়ালি। বাট আমার বিলিফে তো আর দেশ চলবে না, দুনিয়া চলবে না। বাংলাদেশের যে সোশ্যাল ট্রেন্ড, যে অনেককে তো মনে হয় যে এমন একটা ব্যাপার যে সকালবেলা উঠে আসলে ব্যাংকের ব্যালেন্সটা প্রিন্ট করে গেঞ্জির পেছনে লাগিয়ে ঘোরে যে আমার এত টাকা ব্যালেন্স। আর এটা ট্রু, একটা লোকের বেশি টাকা আছে মানে সে সব জায়গায় দেখবেন যে প্রায়োরিটি পাচ্ছে, ভ্যালু পাচ্ছে, সবকিছু। যেমন ধরেন লাস্ট একটা ইনসিডেন্ট দেখলাম যে একটা লোক ঘুষ টুস খেয়ে ধরা খাইছে, টিভি চ্যানেলে আসছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে। বাট এলাকাতে সে মসজিদ কমিটির বড় একটা পদে আছে, বিভিন্ন পদে আছে, এলাকার সামাজিক কর্মকাণ্ডে, এলাকাতে তার প্রচুর ভ্যালু, সালাম স্যালুটের অভাব নেই। দিস ইজ আওয়ার সোসাইটি। হোয়াটএভার, আপনাদের আশিক ভাই তা পার্সোনালি অনেক কিছু শেয়ার করে ফেললো। হোয়াটএভার, আরেকটা জিনিস শেয়ার করছি কি জানি না, সেটা হচ্ছে আমার পার্সোনাল স্ট্যাটাস বা রিলেশনশিপ স্ট্যাটাস। আমি ম্যারিড পার্সন ডেফিনেটলি। আমার ওয়াইফ ও হচ্ছে জব করে, খুলনারই মেয়ে। শি ইজ এ ফ্যান্টাস্টিক লেডি। আর কি আমার সম্পর্কে তো আর কিছু আসলে বলার খুঁজে পাচ্ছি না। ও হ্যাঁ, একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে ভিডিওতে আপনারা জেনারেলি দেখেন যে আশিক ভাই একটু রোবোটিক টাইপের আর কি, মানে
চিল নাই, মজা নাই, এরকম আর কি। আসলে পার্সোনালি আমি খুবই কম কথা বলতে পছন্দ করি বা করতাম এক সময়। ইদানিং হয়তো মাঝে মাঝে একটু কথা বলি, বাট কথা বলা জিনিসটা আমার খুবই অপছন্দের জিনিস। বই পড়া হচ্ছে আমার পছন্দের জিনিস, বা কোনো কিছু অবজার্ভ করা, নেচার, এগুলো। বাট ব্লগিং লাইফে আসছি, আসলে টার্গেট ছিল ট্রাভেল ব্লগ করব, যেহেতু ট্রাভেলিং করাটা আমার জন্য এখন পসিবল হচ্ছে না, এই কারণে ট্রাভেল ব্লগ আপনারা দেখছেন না। আরেকটা ব্যাপার হচ্ছে, বলতে পারেন যে আমি 3 বছর ধরে আপনাদের ইউটিউবে আছি। ইউটিউবে 3 বছরে মাত্র 34,000 সাবস্ক্রাইবার। সো এটাতে আসলে বোঝা যায় যে আমার কোয়ালিটি কি। এখানে আমার কোয়ালিটি যদি ভালো হইতো, আমি যদি ভালো কন্টেন্ট করতাম, ডেফিনেটলি সাবস্ক্রাইবার অনেক বেশি হইতো। আর সাবস্ক্রাইবার বেশি হলে হ্যাঁ, একটা ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম হয়, খরচও হয়, ডেফিনেটলি বাইক রিভিউতে অনেক খরচ হয়। আর ট্রাভেল ভিডিও করতে গেলেও তো খরচ হয়। আর এই লেভেলের আমার যে চ্যানেল আর যে ভিউ, এই লেভেলে ভাই খরচ তো খরচ, আমার এক কাপ চায়ের টাকাও ওঠে না, এরকম একটা ব্যাপার। আর ফেসবুকে একটা অপশন ছিল, বাট ফেসবুকে আসলে আমি ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না, কখনোই রেগুলার ছিলাম না। বাট রিসেন্টলি লাইটার বাই আশিক নামে একটা পেজ আমি অপারেট করতেছি। প্রায় 3 মাস, হলো আমি পেজটা খুলছি। আমি একটু রেগুলার হওয়ার চেষ্টা করতেছি, বাট আমি শিওর না যে এটাতে কতটুকু পারবো, যেহেতু ইউটিউবে আমি বলা যায় ফেল করছি বলা যায়। তারপরও ইউটিউবে মোটামুটি আমি ধরে নিই যে আমি ফেল্ড। মাত্র 3 বছরে এই 33-34 হাজার সাবস্ক্রাইবার আমার কাছে মনে হয়েছে ইটস এ ফেলার। বাট দ্যাট ডাজেন্ট মিন আই উইল স্টপ হেয়ার, আই উইল কন্টিনিউ ডেফিনেটলি। কোথায় গিয়ে ঠেকবো বা কোথায় আমার ডেস্টিনি আমাকে নিয়ে যাবে, হু নোজ, বাট আমি কন্টিনিউ করে যাব সবসময় সেম ভাবে, হয়তো আরো বেটার ওয়েতে যাওয়ার চেষ্টা করতেছি। কারণ ডিভাইসগত কিছু লিমিটেশন আছে, আমার কিছু ইমার্জেন্সি ডিভাইস দরকার, যেগুলো না হলে আসলে কন্টেন্ট গুলো অত ভালো হচ্ছে না, বা একটু গুণগত মান ভালো না হলে আসলে ওইভাবে জিনিসটা হয় না। যেমন আজকে পুরো ব্লগে যে ভয়েসটা শুনবেন, অনেকেই ভয়েস নিয়ে কমপ্লেন দিবেন, কারণ এই যে ওয়্যারলেসটা, এটা আসলে খুবই বাজে মানের, এবং 1500 টাকার একটা ওয়্যারলেস মাইক্রোফোন। সো এটাও চেঞ্জ করতে হবে। হোয়াটএভার, ফেসবুক নিয়ে কথা বলছিলাম, ফেসবুকে ট্রাই করছি, যদি ফেসবুকে একটু বেটার অবস্থা হয়, হয়তো এখান থেকে যদি কিছু আর্নিংস এক সময় আসে, সেক্ষেত্রে হয়তো ট্রাভেলিং কন্টেন্ট দেখবেন। আর সবাই দোয়া রাখেন যেন আপনাদের আশিক ভাই অনেক বড় বড় কিছু বিজনেস প্ল্যান নিয়ে আগাচ্ছে, যেটা ডেফিনেটলি বাইকিং রিলেটেড বা ট্রাভেলিং রিলেটেড, ওগুলা নিয়ে যদি শুরু করতে পারি তাহলে ভালো। বাট দ্য ব্যারিয়ার ইজ ইনভেস্টমেন্ট। আই ডোন্ট হ্যাভ এনি ইনভেস্টমেন্ট নাও, আমার ইনভেস্টর সিক করতে হবে। বাট ফ্যাক্ট হচ্ছে, একটা লোক যখন বারবার ফেল করতে থাকে সবকিছুতে, তার উপর আসলে সবাই বিশ্বাসটা হারিয়ে ফেলে। সো আমার ফ্যাক্টটা হয়ে গেছে আসলে এরকম, মানে নো ওয়ান ট্রাস্ট মি যে আমার কোনো বিজনেস ক্লিক করবে, এরকম আর কি। ইভেন ইভেন আমার ক্লোজ নিয়ারেস্ট ফ্যামিলি পার্সন, তারাও আমাকে এখন ট্রাস্ট করে না যে আমার বিজনেস গুলো আসলে ভালো বা এগুলো ক্লিক করার মতো। সো হোয়াটএভার, চেষ্টা করে যাইতে হবে আর কি, যে দের ইজ সামওয়ান হু উইল আন্ডারস্ট্যান্ড, দের ইজ সামওয়ান এক্সিস্ট, যে হয়তো ইন্টারেস্টেড হবে। আমি সেরকমই আশা করছি আর কি। সো তখন হয়তো একটা ভালো ভেঞ্চার হবে, তখন আর একটা শুরু দেখবেন, আর হয়তো একটা সাকসেস স্টোরি বলতে পারবো তখন। এখনো পর্যন্ত আপনি যদি বলেন যে আপনার লাইফকে ডিফাইন করেন আশিক ভাই, আই এম ডিফাইনিং মাই লাইফ till this moment failed, but I will not stop here.